আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আপনাদের কারো কথা বলার কোনো সুযোগ নেই, মাইক্রোফোনগুলো বন্ধ করে দিয়েছি কারণ আপনারা মাইক্রোফোন খোলা থাকলে অপব্যবহার করেন। এই অপব্যবহার রোধে এছাড়া আমার আর উপায় নাই। আচ্ছা, তবে এভাবে আপনাদের মাইক্রোফোন বন্ধ করে দিতে আমি খুব কষ্ট পাই যে মন চাইলো একটা কথা বলবো, স্যারকে এই মুহূর্তে বলতে পারছি না। ঠিক আছে, আপনারা একটু মেসেজ করা শিখে নেন। ক্লাসের শুরুতেই আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। যারা বলেন যে স্যার আমার পড়া মনে থাকে না, তাদের জন্য গল্প। তো এটা আমার নিজের গল্প না, এটা আমার চুরি করা গল্প। তো যাই হোক, ভালো ভালো লোকদের কথা শুনবেন, তাহলে আপনারা মোটিভেটেড হবেন, অনুপ্রাণিত হবেন। যদি মৃত্যুর কথা আপনি চিন্তা করেন যে আমাকে মরতে হবে বা আমি আধ্যাত্মিক কোনো কিছু করব বা আল্লাহকে নিয়ে ভাববো, এগুলো আপনি যদি এগুলো চিন্তা করেন তাহলে আপনার চাকরি হয় না, হয় বলেন? আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, আপনার খাবার খাওয়া হয় না, আপনার চাকরি হয় না, কোনো কাজই আপনার হয় না। তো যাই হোক, সেটা একটা ভিন্ন বিষয়। তারপরও আমরা আপ্রাণ চেষ্টা করে যাব যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করেন। আমিন। এখন আসেন, ভালো ভালো কথাগুলো কেন শুনতে বলি। আপনারা বলেন না যে স্যার পড়া মনে থাকে না। একটা শিক্ষকের কাছে এক ছাত্র, মনে করেন আমার ছাত্র, কার কথা বলবো, রিফাত। রিফাত এসে বলল যে স্যার আমার তো পড়া মনে থাকে না, আমি কি করি স্যার, আমি তো এত পড়তেছি কিন্তু আমার পড়া তো মনে থাকে না। তখন আমি রিফাতকে কি করলাম, একটা ময়লা একটা ঝুড়ি দিলাম। ঝুড়িতে অনেকগুলো ছাই ছিল অনেকদিন থেকে। বোঝেন, গল্পটা বোঝার চেষ্টা করেন। তো ঝুড়িতে কি ছিল, অনেকগুলো ছাই ছিল, ময়লা। তো ময়লা ঝুড়িতে তাকে বললাম, ঝুড়ি কি একদম, ঝুড়ির তলা তো বদ্ধ থাকে না। ধরেন ঝুড়িটা বেতের ঝুড়ি, বেতের ঝুড়ি হলে কি সেটাতে পানি আটকাবে? যদি আমি পানি তুলি, ফুটা দিয়ে পড়ে যাবে না পানি? বেতের গাঁথুনি অনুযায়ী কল্পনা করেন। তো রিফাত কি করলো, ওই বেতের ঝুড়ি দিয়ে আমি তাকে পানি তুলতে বললাম, সে পানি তোলার চেষ্টা করলো। প্রথমবার পানি তুললো, পানি আটকালো না। দ্বিতীয়বার পানি তুললো, আটকালো না। তৃতীয়বার পানি তুললো, আটকালো না। সে আমার কাছে আসলো, এসে বললো স্যার আপনি যে ঝুড়িতে করে পানি তুলতে বললেন, আমার ঝুড়ি তো পানি কোনোভাবেই আটকাচ্ছে না স্যার। তখন আমি রিফাতকে বললাম যে পানি না আটকাক সমস্যা নাই, আপনার ঝুড়িতে যে এতদিন পর্যন্ত ছাইগুলো ছিল সেগুলো কি আছে? তখন রিফাত খেয়াল করে দেখলো যে না, ছাইগুলো যা ছিল সব পানি তোলার কারণে ছাইগুলো ধুয়ে মুছে ঝুড়িটা চকচকে পরিষ্কার হয়ে গেছে। এবার আসেন, আপনি ঝুড়িতে কিছু রাখেন, এবার আপনার ঝুড়িতে কিছু থাকবে। বুঝাইতে পারছি? যে মস্তিষ্ক আপনি এতদিন ফেসবুকে স্ক্রল করে কাটিয়েছেন, ভুরি ভুরি আপনি শুধু রিলস জমা করেছেন, মস্তিষ্কে দেশ দুনিয়ার সংবাদ জমা করেছেন, সেখানে এত সহজে পড়া দিলেই পড়াটা কি থাকবে? তবে হ্যাঁ, আপনি পড়তে পড়তে আপনার যে যাই করেন, খারাপ কাজ করেন, তো এটা স্বীকার করার মধ্যে কোনো গর্বও নাই। তাহলে আপনাকে কি করতে হবে এটা? আপনার প্রথম দিকে হয়তো পড়া মনে থাকবে না, কিন্তু মানুষের একটা অবচেতন মন থাকে, সেখানে ধীরে ধীরে পড়ার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। ধীরে ধীরে আপনি দেখবেন মনের অজান্তেই আপনার পড়ালেখা ভালো লাগতে শুরু হয়েছে। বুঝাইতে পারছি গল্পটা? মোরাল অফ দ্য স্টোরি বুঝতে পারছেন? অর্থাৎ প্রথমে আপনার মনে না থাকলেও এক সময় না এক সময় গিয়ে যখন এগুলো বারবার রিপিট হবে, তখন আপনি অবশ্যই এটা মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে চলে যাব। ক্লাসের শেষে তারপরে আমি আপনাদেরকে আপনাদের যে সিলেবাসটা আছে, অর্থাৎ সিলেবাস বলতে আমার ক্লাস রুটিনটা, এটার উপরে আপনাদেরকে পড়া ধরবো। যারা নতুন আছেন সমস্যা নাই, প্রথম কয়েকদিন ক্ষমা করে দেওয়া যায়। এরপরে থেকে আপনারা অবশ্যই রুটিনটা ফলো করে পড়া কমপ্লিট করে তারপরে ক্লাসে ঢুকবেন। আপনাদের ক্লাস রুটিন ছিল ফৌজদারি কার্যবিধি 1 থেকে 50 ধারা রিভিশন। এই যে 1 থেকে 50 ধারা রিভিশন, তার মানে শুধু 1 থেকে 50 ধারা আপনি সূচি পড়বেন এমন নয়। 1 থেকে 50 ধারা পর্যন্ত যে কোনো খুঁটিনাটি প্রশ্ন জিজ্ঞাসা করলে যেন আপনি বলতে পারেন, উত্তর দিতে পারেন। 1 থেকে 50-এর মধ্যে কি কি আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আচ্ছা, এটা ক্লাসে শেষে আসতেছি। আর পেনাল কোড যেহেতু আমরা পড়ছি, পেনাল কোড 1 থেকে 106 আপনাদের রিভিশন দেয়া, এখান থেকেও পড়া ধরবো। আচ্ছা, এরপরে আসেন, হাতের লেখা ছিল তল্লাশি পরোয়ানা কাকে বলে। খুবই আমি আনন্দিত, একটা ছাত্র, আপনার কয়জন লেখা দিছেন? 3 জন লোক মনে হয় আপনারা এই প্রশ্নটার উত্তর লিখে দিছেন। তার মধ্যে একটা খাতা একটু ভালো হয়েছে, আর কোনো খাতাই আমার পছন্দ হয়নি। সাবিনা আসছো ক্লাসে? সাবিনা, সাবিনা তোমাকে বলছি যে খাতায় স্টার ব্যবহার করা যাবে না, কোনো ধরনের মার্ক ব্যবহার করা যাবে না। তুমি স্টার দিতে পারবে না? আমি তো জাস্ট একটা প্রশ্নে স্টার 2টা দিয়েছি, যে কোনো, সেটা তো একটা নোট ছিল।
পরীক্ষার খাতায় কোনো এগুলো ব্যবহার, আপনি নোট খাতায় আপনার যত মন চায় সুন্দর করে রাঙিয়ে আপনি লিখে ফেলেন, কিন্তু পরীক্ষার হলে আপনি কোনো ধরনের বক্স আঁকাতে পারবেন না, এরো চিহ্ন দিতে পারবেন না। হ্যাঁ, আপনি রোমান সংখ্যা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। অঙ্ক দিয়ে 1 2 3 ক্রমিক ব্যবহার করতে পারবেন। খাতার লেখাটাও আপনারা কতদিন আপনাদেরকে খাতা লেখা শেখাবো? আমি যখন খাতাটা দেই তখন কি খাতার শুধু পড়াগুলো পড়েন যে স্যার কি লিখলো, লেখাটার ঢং কোথা থেকে শুরু হলো কোথায় গিয়ে শেষ হলো, কিভাবে লিখতেছি, কি পয়েন্ট ব্যবহার করতেছি, এগুলো খুঁটিনাটি খেয়াল করতে হবে। কার গল্প? সেই উজিরের গল্প আর মন্ত্রীর গল্পের মতো হলো। আচ্ছা ঠিক আছে, এটা আরেকদিন শোনাবো। আসেন তাহলে আমরা আগে ক্লাসে যাব। আজকে আমরা 14 অধ্যায় পড়বো। পেনাল কোডের কততম অধ্যায়? 14 অধ্যায়। খুবই ছোট্ট একটা অধ্যায় এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। লিখিত প্রশ্ন ওইভাবে অত একটা আসে না আর কি। 14 অধ্যায়। গত ক্লাসে বলেছিলাম যে 263 ক পর্যন্ত ওইদিকে আপনাদের পড়তে হবে না, অর্থাৎ 30 থেকে মুদ্রা সংক্রান্ত যে চ্যাপ্টার, এটা আমরা বাদ দিয়ে গেলাম। হ্যাঁ, আসেন দেখি 14 অধ্যায় কি সংক্রান্ত। অপ্রকৃত ওজন যন্ত্র সংক্রান্ত, বাটখারা বা মাপকাঠি সংক্রান্ত, তাই না? বাটখারা বা মাপকাঠি সংক্রান্ত। এইবার আসেন, বাটখারা বা মাপকাঠি ছেলেরা তো অনেকটা বুঝি, মেয়েরা অনেকেই ভালো বোঝে, আবার অনেকে আবার বোঝে না। একটু আগে একটু ধারণা দেই। একটা হলো ওজন যন্ত্র, যেটাতে আপনি কি করেন, কোনো কিছু পরিমাপ করেন। আরেকটা হচ্ছে বাটখারা বা মাপকাঠি, যেটা দিয়ে আপনি মাপেন। তাহলে কি হলো? পরিমাপ করার মাপা একই কথা নাকি? না। মনে করেন নিক্তি। একটা নিক্তি কি? এটা একটা যন্ত্র, ওজনের যন্ত্র। নিক্তির উপরে পাথর দিয়ে তারপর আপনি কোনো একটা কিছু মাপেন, তাই না? তাহলে নিক্তি বা দাঁড়িপাল্লা বা কাটা বলতে পারি, এগুলো হলো ওজন যন্ত্র। ওজন যন্ত্রটা পরিষ্কার হলো কিনা? ওজন যন্ত্র, ওজন যন্ত্র হলো যে যন্ত্রের সাহায্যে কোনো কিছু পরিমাপ করা হয়, ওজন করা হয়। হ্যাঁ, 13 অধ্যায় ছিল নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দুঃখিত। মনে হয় ওই যে ইয়ার অধ্যায়টা আছে না, হচ্ছে গণ উপদ্রবের অধ্যায়টা, এটাই মনে হয় ভুলে বলে ফেলছি। ঠিক আছে, তাহলে অধ্যায়টা ঠিক করে নেন। 13 অধ্যায়, তাই না? তাহলে 13 অধ্যায় বাটখারা বা মাপকাঠি সংক্রান্ত কি পড়তেছিলাম? ওজন যন্ত্র। তাহলে আসেন, ওজন যন্ত্র বুঝতে পারছি আমরা, নিক্তি বা দাঁড়িপাল্লা অথবা কাটা, এগুলো হলো ওজন যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে কোনো কিছু আপনি ওজন করেন। এবার আসেন বাটখারা কি। বাটখারা আমরা অনেকেই বুঝি যে পাথর, যে পাথরটা দিয়ে কি করা হয়? পরিমাপ করা হয়। পরিমাপ করা হয়। আবার যেমন গজ ফিতা, এটাও আপনি কি করতে পারবেন? এটাও কিন্তু পরিমাপক যন্ত্র, অর্থাৎ বাটখার মাপকাঠি, এটা কিন্তু মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয়। আমি দুঃখিত, একটু 10 সেকেন্ড দেন আমাকে। আচ্ছা তাহলে ওজন যন্ত্র বুঝে গেলাম, বাটখারাও বুঝে গেলাম, মাপকাঠিও বুঝলাম। তারপরে লিটার, মিটার, এগুলো যে একক গুলো আছে, এগুলো কিন্তু পরিমাপের একক। হ্যাঁ, মাপকাঠি। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আমরা 2 ধরনের জিনিস, একটা হলো ওজন যন্ত্র আর যেটা দিয়ে কি করা হয়? মাপা হয়। এবার আসেন অপ্রকৃত যন্ত্র কাকে বলে, এটা তো আপনাকে একটু জানতে হবে। অপ্রকৃত যন্ত্র হলো, প্রত্যেকটা যন্ত্রের একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। স্ট্যান্ডার্ড মাপ বুঝি আমরা আদর্শ মান বলে, আদর্শ মান। অর্থাৎ 1 লিটার পানি বা তরল জিনিস কতটুকু হবে, অথবা 1 কেজি ওজনের কোনো জিনিস কতটুকু হবে। আপনি যদি 1 কেজি বালু মাপেন আর 1 কেজি তুলা মাপেন, কোনটার ওজন বেশি হবে? একটু উত্তর দেখি তো। 1 কেজি তুলা আর 1 কেজি বালু, কোনটার ওজন বেশি হবে? একটু দেখি, আমার মতো বোকা কারা আছে, মেসেজ দেন। আচ্ছা, বাহ, আমার অন্যা তো খুব বুদ্ধিমতী। ঠিক আছে ঠিক আছে, বুঝলাম, শুধু আমিই বোকা, আপনারা সবাই বুদ্ধিমান। তাহলে দুটোরই ওজন ওজন সমান হবে। সমান কেন হবে? 1 কেজি একটা স্ট্যান্ডার্ড মাপ, আদর্শ মাপ, তাই না? তাহলে আদর্শ মাপ হলে দুটোই সমান হবে, সে তুলাই হোক আর বালুই হোক, যেহেতু পরিমাপটা সামনে বসানোই আছে 1 কেজি, তাই না? ধন্যবাদ সবাইকে যারা মেসেজে রিপ্লাই করেছেন। আচ্ছা, তাহলে দেখেন, এই যে আপনি যে পরিমাপ করলেন, যখন আপনি দেখবেন কোনো ব্যক্তি আপনাকে 1 কেজি বালু দিল, আপনাকে 1 কেজি বালু বা 1 কেজি পাথর আপনাকে দেয়া হলো। তো এই 1 কেজি পাথর আপনি আরেকটা 1 কেজিতে দিয়ে দেখলেন কি 1 কেজি পূর্ণ হচ্ছে না। তার মানে তার যন্ত্রে ভেজাল আছে, অথবা সে যে পরিমাপটা ব্যবহার করলো সেটাতে ত্রুটি আছে। যে যন্ত্র বা যে মাপকাঠি, যে পরিমাপক যন্ত্র ওজনের জন্য, খেয়াল করেন কথাগুলো, যে পরিমাপক যন্ত্র বা যে মাপকাঠি ওজনের জন্য যে আদর্শ মান, এই আদর্শ মানকে সম্মান করে না বা আদর্শ মানে সমান সমান হয় না, সেটাই হলো অপ্রকৃত যন্ত্র। তাহলে বুঝতে পারলাম
একটা স্ট্যান্ডার্ড মাপ থাকবে না, এই মাপ যখনই গরমিল হবে তখনই এই যন্ত্রটা হবে কি যন্ত্র? অপ্রকৃত ওজন যন্ত্র। এইবার আসেন আমরা ধারাগুলোতে যাব। ওজন যন্ত্র বুঝে গেছি, মাপকাঠি কাকে বলে বুঝলাম, বাটখারাও বুঝলাম। কাপড় কিনতে যান না, কাপড় কিনতে গেলে গজ মাপে না, এই গজ কি? এটাও একটা কিন্তু মাপকাঠি। আচ্ছা, উদাহরণ আছে তিনটা, দেখেন নিক্ত লেখা আছে বইয়ে, আপনারা নিক্তি পড়বেন। আমরা পেনাল কোডের ভাষ্য বই পড়ছি, যারা নতুন এসেছেন গাজী শামসুর রহমান স্যারের ভাষ্য বইটা পড়ছি। তাহলে নিক্তি, দাঁড়িপাল্লা, কাঁটা, এগুলো হলো ওজন যন্ত্র। আপনি দেখেন মাপকাঠির যে আছে, অর্থাৎ মাপকাঠিগুলো কিরকম হয়, সের, সোয়া সের, আধা সের, লিটার, মিটার, গ্রাম ইত্যাদি। আচ্ছা, তাহলে 264 ধারাটা কি বললো? অপ্রকৃত ওজন যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার। তাহলে বুঝতে পারছি আমরা, যখন আপনি জানেন যে এটা একটা খারাপ যন্ত্র, অপ্রকৃত যন্ত্র, ভেজাল যন্ত্র, জানার পরেও যদি আপনি কাউকে প্রতারণার উদ্দেশ্যে এটা ব্যবহার করেন, আপনার দণ্ড 264 ধারা। ক্লিয়ার? তাহলে আপনি অপ্রকৃত ওজন যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার করলে দণ্ডিত হবেন 264 ধারা। শেষ, একটা ধারা শেষ। এরপর আসেন 265 ধারায় যাব। বাটখারা বা মাপকাঠি, যেটা আপনি ভেজাল জানেন, জেনে শুনেও যদি আপনি এটা ব্যবহার করেন কাউকে প্রতারণা করার উদ্দেশ্যে। সেম কথা, প্রথমটা ছিল ওজন যন্ত্র, পরেরটা কি? বাটখারা বা মাপকাঠি 265। তাহলে কিভাবে পড়বো? ও অপ্রকৃত ওজন যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার 264-তে দণ্ড, বাটখারা বা মাপকাঠির প্রতারণামূলক ব্যবহার 265-তে দণ্ড। 266 আসেন, এই অপ্রকৃত বাটখারা মাপকাঠি আপনি জানেন, জেনে শুনেও যদি আপনি এটা দখলে রাখেন, আপনার দণ্ড কত? 266 ধারা। তাহলে না জেনে দখলে রাখলে তো, না জানলে তো সেটার অজুহাত আপনি দাঁড় করাতে পারবেন, সেটা ভিন্ন কথা। আবার ভাষ্য পড়লে দেখতে পারবেন দীর্ঘদিন ব্যবহারের ফলে সামান্য পাথর যদি ক্ষয়ও হয়ে যায়, সেটাও ভিন্ন কথা। কিন্তু কি, যদি জেনে শুনে কাউকে ঠকানোর উদ্দেশ্যে এই কাজ করে থাকেন, তাহলে কি হবে? আপনি দণ্ডিত হবেন। তাহলে কি কি শিখলাম দেখেন। প্রথমে অপ্রকৃত ওজন যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার 264, এটাই যদি মাপকাঠির ক্ষেত্রে হয় 265, এটাই যদি আপনি ব্যবহার না করে দখলে রাখছেন, দখলে রাখেন, তাহলে তার দণ্ড 266। এবার আসেন, জানলেন যে আপনি এই যন্ত্রটা কি হবে, এই যন্ত্রটা খারাপ হিসেবে ব্যবহার হবে, কোনো ব্যক্তি কাউকে ঠকাবে, জানার পরেও আপনি এটা বানালেন, তৈরি করলেন। কেউ না কেউ তো তৈরি করে যন্ত্রগুলা, তাই না? তাহলে কোথা থেকে আসে? আপনি জানেন যে যন্ত্রটা প্রকৃত যন্ত্র হিসেবে ব্যবহার হবে, জেনে শুনেও এটা আপনি কি করেন? ভেজাল দিয়ে বানান। কোনো ব্যক্তি যদি যদি এটা প্রস্তুত করে বা বিক্রয় করে, বানালেন তাও দণ্ড 267, বিক্রি করলেন তাও দণ্ড 267। তাহলে কয়টা ধারা পড়লাম? মাত্র 4টা ধারা, প্রত্যেকটা ধারার দণ্ড 1 বছর করে। খুবই সোজা না বলেন? তাহলে 264 ওজনের জন্য অপ্রকৃত যন্ত্রের প্রতারণামূলক ভাবে ব্যবহার, বাটখারা বা মাপকাঠির প্রতারণামূলক ব্যবহার 265, 266 এগুলো যদি আপনি দখলে রাখেন, জেনে শুনে 267 এগুলো যদি তৈরি করেন, বিক্রয় করেন, একটা অধ্যায় শেষ, 13 অধ্যায় শেষ। একজনের পড়া নেব, কে পড়া বলবেন? হাত তোলেন। 4টা ধারা বলা যাচ্ছে না? খুবই সোজা তো। প্রত্যেকটা দণ্ড 1 বছর। আচ্ছা লিয়াকত ভাইয়া বলেন, আপনাদের যাদের আগের পড়া একটু দেখেন, খুলতে পারবেন? মাইক্রোফোনটা খুলতে পারবেন? রিকোয়েস্ট দিচ্ছি, একটু একসেপ্ট করেন। আবার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমার ক্লাসে আজকে ভিডিওতে আসছেন, আপনাকে অভিনন্দন। দুষ্টগুলো তো কেউ ভিডিও ক্লাসে আসতে আজকে চায় না। প্রথম আপনার না আপনার আমি ভিডিও আর আগেও পড়ছি, দেখছি, শুনছি, অনেক অনেক ভালো লাগে, তাই আজকে গতকালকে আমি প্ল্যান করছি আপনার এটাতে অ্যাড হব আপনার সাথে, উম, পড়বো। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ, তো হ্যাঁ। আপনাকে আমাকে অ্যাড করার জন্য। আর এই অনেক সুন্দর 264 তো ওজন যন্ত্র যন্ত্র ব্যবহার, ওজন যন্ত্র দিয়ে এই প্রতারণামূলক ভাবে ব্যবহার করে 264। 265 ওজন ও বাটখারা প্রতারণামূলক ভাবে ব্যবহার। আর 266 হলো আপনার যদি হেফাজতে রাখে, এই ওজন এই বাটখারা বা মাপকাঠি এগুলা যদি তার হেফাজতে রাখে, তাহলে 267।
ছেষট্টি। আর 267 হলো যদি সে বিক্রয় করার উদ্দেশ্যে যে প্রস্তুত করে বা বিক্রয় করে ব্যবসা করে, তাইলে 267, তো তার 1 বছরের কারাদণ্ড হবে। সবগুলোতেই 1 বছর দণ্ড। ধন্যবাদ ভাই আপনাকে, আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, একটা কথা শোনেননি, হাউসে বিদ্যা কৃপণে ধন। পড়ার জন্য আপনার ভালোবাসা থাকতে হবে, আপনার শখ থাকতে হবে যে না আমি পড়ালেখা করব, জানার জন্য পড়বো, পদোন্নতির জন্য পড়বো, আচ্ছা। তাহলেই সম্ভব। আর যেই আপনি জোর করে পড়বেন, জোর করে পড়বেন, তখন আপনি এটা ধরে রাখতে পারবেন না। এই জন্য আপনার হাউস থাকতে হবে, শখ থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। ক্লাসে আসতে থাকেন রেগুলার, ইনশাল্লাহ আমরা সফল কাম হব। আচ্ছা, আরেকজনকে সুযোগ দেব, কে বলবেন? অন্না, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, আরেকজনের পড়া শুনবো, হাত তোলেন। মেয়েদের একজনের পড়া শুনি। আচ্ছা, রাবে আপু বলতে চাইছে। রাবে আপু কোথায় দেখি? আপনাকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, সে মনে হয় ক্লাসে এই মুহূর্তে নাই, নাকি আছে? আছে, হ্যাঁ। রাবে আপু দেখেন, রিকোয়েস্ট দিছি, একটা রিকোয়েস্ট, ফোনে টাচ দেন। 264 হচ্ছে ওজন যন্ত্রের অপ্রকৃত ব্যবহার। ওজনের জন্য অপ্রকৃত যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার হচ্ছে 264। 265 হচ্ছে অপ্রকৃত বাটখারা বা মাপকাঠির প্রতারণামূলক ব্যবহার। 265 হচ্ছে এই এই মানে দুটোই মাপকাঠি বা দুটোই কিন্তু, হচ্ছে। মানে 264, 266, দুঃখিত, 64, 65 দুইটাই আপনি যদি দখলে রাখেন, শুধুমাত্র বাটখারা না, দখলে যন্ত্রটাও যদি দখলে থাকে, হ্যাঁ। এটা হচ্ছে 266। আর 267 হচ্ছে যদি ওই অপ্রকৃত যন্ত্র প্রস্তুত করা হয় এবং বিক্রয় করা হয়, তার শাস্তি হচ্ছে 267। সুন্দর, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা, আপনারা পরে কথা বলে নিয়েন, যেহেতু মোবাইল নাম্বারও আছে গ্রুপে। আমরা এবার পরের অংশে যাব, ঠিক আছে? এরপর যারা ভিডিওতে থাকবে তাদেরকে পড়া ধরবো, তারা পড়া বলবে সামনে এসে। আপনারা তো এই অন্ধকারে বহু পড়া বললেন, তাই না, এই যাবত। এবার আসেন 14 অধ্যায়ে ঢুকবো। আমি দুঃখিত, অধ্যায়টা একটু প্রথম দিকে ভুল বলে ফেলছিলাম। 14 অধ্যায় আসেন। 14 অধ্যায় পড়বো গণ উপদ্রব। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বুঝতে পারছেন? 14 অধ্যায় গণ উপদ্রব সংক্রান্ত যে অপরাধগুলো, জনস্বাস্থ্য, নিরাপত্তা, নৈতিকতা, শোভনতা অথবা জনসাধারণের সুবিধা নষ্ট করা। আপনারা যখন পড়তে শুরু করবেন, একটু ইচ্ছা করে কি করবেন, রিডিং পড়ে নিবেন আগে, তাহলে দেখবেন ভালো লাগবে আপনাদের। তাহলে 14 অধ্যায় কি 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 আছে? অনেকগুলো বিষয় আছে। জনস্বাস্থ্য, নিরাপত্তা, নৈতিকতা, সুবিধা, শোভনতা, এই সংক্রান্ত যে অপরাধগুলো বিভিন্ন ধারায় বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তাহলে আসেন 268 ধারা দেখি। 268 ধারা, আচ্ছা একটু প্রশ্ন করি মাঝখানে, সেটা হলো ফৌজদারি কার্যবিধির কত ধারায় আমরা উপদ্রব অপসারণ সংক্রান্ত অপরাধগুলো পড়েছিলাম, মনে আছে নাকি আপনাদের? উপদ্রব অপসারণ সংক্রান্ত ম্যাজিস্ট্রেট যে আদেশ দিতে পারে, কত ধারায় পড়েছি? মেসেজ লিখতে পাচ্ছেন না? 133 ধারায় পড়েছিলাম। রাবে আপু ধন্যবাদ আপনাকে। রিফাত ভাই আপনি কি লিখছেন? এটা 8। আচ্ছা, তাহলে উপদ্রব অপসারণ, আসমা আপু আপনাকেও ধন্যবাদ। উপদ্রব অপসারণে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেট। ওইখানে কিন্তু আপনার উপদ্রবটা স্পেসিফিক ছিল না, ওখানে গণ উপদ্রবও হতে পারে, ব্যক্তিগত উপদ্রবও কিন্তু হতে পারে। 133 ধারার ভাষ্য দেখবেন, দুই ধরনের উপদ্রবের কথা লেখা আছে। এবার আসেন আমরা তাহলে আজকে কি পড়ছি। এটা কিন্তু স্পেসিফিক গণ উপদ্রব, অর্থাৎ সকলের বাধা বিপত্তি বিরক্তি সৃষ্টি হয় যেটা, সেই উপদ্রব। তাহলে আসেন একটু শিখি, গণ উপদ্রব কাকে বলে। কোনো ব্যক্তি তার পার্শ্বে বসবাসকারী, মানে আমার আশেপাশে আছে যে আমার পাড়া প্রতিবেশী, এই পাশে বসবাসকারী যে লোক, এমন কাজ করলাম সেই কাজের সাহায্যে তাদের কি হলো, বিরক্তি, বাধা, বিপত্তি সৃষ্টি হলো, তাদের কষ্ট দুর্ভোগ সৃষ্টি হলো, তাহলে কি করলাম, আমি গণউপদ্রব করেছি বলে গণ্য হব। তাহলে এক লাইনে যদি আপনি সংজ্ঞাটা এভাবে দিতে চান, সুন্দর করে একটা সংজ্ঞা একদম পেনাল কোডে লেখা আছে, গণউপদ্রবের সংজ্ঞা। আমি ক্লাসের শেষে আপনাদেরকে ছবি তুলে দিচ্ছি। যে কর্ম বা কর্মবিরতি পাশের বাসিন্দা বা আপনার পাশে সম্পত্তির অধিকারী যে ব্যক্তি বা জনসাধারণ, তাদের কি করে, ক্ষতি, বিপদ, বিরক্তি, অসুবিধা সৃষ্টি করে, সেই উপদ্রবকে কি বলে, গণউপদ্রব বলে।
আচ্ছা, কিন্তু আমরা 268 ধারা যদি আমরা 2-এর মধ্যে 2 পেতে চাই, মনে করেন আপনাকে সংজ্ঞা লিখতে দিল গণউপদ্রব, অথবা টিকা লিখুন পাবলিক nuisance গণউপদ্রব, তখন যদি আপনি 268 ধারা পুরোটা দিতে পারেন তাহলে আপনি একদম সুন্দর নম্বর পাবেন। তো এই পুরো ধারাটা একটু শিখবো আমরা, হ্যাঁ, আপনাদের একটু অনেকের চাপ লাগবে, কষ্ট মনে হবে, জোর করে একটু নেন। তাহলে আসেন গণউপদ্রব শিখবো। 11 ধরনের উপদ্রবের কথা বলা হয়েছে। কত ধরনের উপদ্রব? 11 ধরনের উপদ্রব। আমার সাথে সাথে একটা কবিতা পড়ি, হ্যাঁ, সবাই মিলে আমার সাথে সাথে বলার চেষ্টা করেন মনে মনে। রোগ, পানি, আবহাওয়া, তিনটা তিনটা করে পড়বো। রোগ, পানি, আবহাওয়া, খাদ্য, গাড়ি, নৌকা, বাধা, বস্তু, এই দুইটা দুইটা পড়বো। এরপরে পড়বো তিনটা, যন্ত্র, অশ্লীল, লটারি। তাহলে দেখবেন 11টা শব্দ আছে। কি কি? রোগ, পানি, আবহাওয়া, রোগ, পানি, আবহাওয়া, খাদ্য, গাড়ি, নৌকা, বাধা, বস্তু, যন্ত্র, অশ্লীল, লটারি। আরেকবার বলি, রোগ, পানি, আবহাওয়া, খাদ্য, গাড়ি, নৌকা, বাধা, বস্তু, যন্ত্র, অশ্লীল, লটারি। যারা সবগুলো নিতে পারলেন না, রেকর্ডিং শুনে নিয়ে ফেলবেন। এই যে 11 ধরনের উপদ্রব, এই 11 ধরনের উপদ্রবেই হলো গণ উপদ্রব। কত ধারায় বলা হয়েছে? পেনাল কোডের 268 ধারা। গণ উপদ্রবের যদি টিকা আসে অথবা গণ উপদ্রবের সংজ্ঞা আসে, আমার মতে 268 ধারা থেকেই আপনি উত্তর করবেন, এটাই বেস্ট অ্যান্সার। হ্যাঁ, তাহলে এবার আসেন এই ছোট ছোট শব্দগুলো দিয়ে একটু কি কি শিখি। প্রথমে হলো রোগের সংক্রমণ বিস্তার। আপনি জানছেন যে এই সব রোগটা সংক্রামিত হতে পারে, কুষ্ঠ রোগ, যে কোনো ছোঁয়াচে রোগ, পানিবাহিত রোগ, এগুলো। তো যে রোগ সংক্রমিত হতে পারে জানার পরও আপনি রোগের সংক্রমণ বিস্তার করলেন, দণ্ড আছে কিনা দেখবো, দণ্ডগুলো পরে। এরপরে আসেন রোগ, পানি, আবহাওয়া, পানি দূষণ করা, আবহাওয়া দূষণ করা, খাদ্য, গাড়ি, নৌকা, খাদ্য দিয়ে হলো খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো, পানীয়তে ভেজাল দেয়া। গাড়িতে হলো কি? এই যে যান চলাচল করবে, বেপরোয়া ভাবে আপনি গাড়ি চলাচল করলেন, তাহলে আপনার দণ্ড হবে অবশ্যই। গাড়ি চালানো আর কি। নৌকা বলতে আপনি বেপরোয়া ভাবে নৌযান চালনা করলেন। এরপরে বাধা, জনসাধারণের চলাচলের রাস্তায় বাধা। বস্তু, বিষাক্ত বস্তু, বিস্ফোরক দ্রব্য সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ করলেন, আপনার দণ্ডের ব্যবস্থা আছে কিনা। আচ্ছা, এরপরে যন্ত্র, যন্ত্রপাতি সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ, অশ্লীলতার বিস্তার ঘটানো, লটারি অফিস পরিচালনা করা। লটারি করলেন, করে মানুষের বিরক্তি সৃষ্টি করলেন, তাহলেও আপনি কি করলেন? গণউপদ্রব করেছেন বলে গণ্য হবেন। তাহলে আপনারা একটু রেকর্ডিং শুনে এটা মুখস্থ করে ফেলবেন, দেখবেন এক লাইনে আপনার 11টা গণউপদ্রবের নাম মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? ছন্দে ছন্দে লেখাপড়া একটু পড়বেন, দেখবেন আর ভুল হবে না। এছাড়া আপনি কখনোই সিরিয়াল মনে রাখতে পারবেন না। দুই একটা আপনি মুখস্থ, যতই মুখস্থ আপনার ভালো থাকুক, ব্রেন শার্প হোক, দুই একটা ছুটে যাবেই। এই জন্য যেগুলো এরকম কঠিন জায়গা, আমরা এগুলো সুন্দর টেকনিকে মনে রাখবো। আচ্ছা, 46 ধারাটা নিয়ে একজন কে যেন বলছিলেন, 46 ধারা লিখে দিছি না? 46 ধারা ওইটুকু দেখে দেখে পড়বেন, পরীক্ষার আগে এগুলো আপনার বেশি কাজে লাগবে। সারা বছর আপনি নর্মালি পড়েন, কিন্তু পরীক্ষার আগে আগে আপনি দ্রুত মনে রাখা, সংক্ষেপে মনে রাখার জন্য এই ট্রিক্স গুলো ফলো করতে পারেন। এরপরে আসেন, তাহলে 268-তে গণউপদ্রব দেখলাম। 11 ধরনের উপদ্রবকে গণউপদ্রব বলে কি কি, এগুলো আমরা পড়লাম। এরপরে আসি 269। এইবার আপনি আপনি অবহেলার দরুন যদি সংক্রামক রোগের বিস্তার ঘটান, আপনার দণ্ড হবে 269। এটাই যদি আপনি বিদ্বেষপূর্ণ ভাবে সংক্রামক রোগের বিস্তার ঘটান, আপনার দণ্ড হবে 270। আচ্ছা, অবহেলার কাজ কোনটা, বিদ্বেষপূর্ণ কাজ কোনটা বুঝি না আমরা। একটা হলো আপনি গায়েই লাগালেন না, দের কি হবে, যাই তো আমি ট্রেনে। মনে করেন আপনার কি হয়েছে, কলেরা হয়েছে অথবা যক্ষা হয়েছে বা কোনো সংক্রামক রোগ হয়েছে। আচ্ছা, এখন সংক্রামক রোগ হয়েছে, আপনি ট্রেনে ভ্রমণ করলেন, তাহলে আপনি কি করলেন? গায়েই লাগালেন না, মানে আপনি এটা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখলেন, এটাই হলো অবহেলা। অবহেলার ফলে যদি অন্যদের মধ্যে রোগটা সংক্রামিত হয়ে যায়, তাহলে আপনার দণ্ড 269। এটাই আপনি বলেন আমি একা মরবো কেন, সবগুলাকে নিয়ে মরবো, আমার ক্লাসে যতগুলো আছে সবাইকে আমি ভাইরাস দিয়ে দেব, এরকম ভেবে আপনি কি করলেন? কোভিড-19 রোগ বহন করে নিয়ে অফিসে ঢুকলেন। তো এই যে আপনি রোগের সংক্রমণ বিস্তার করে ফেললেন, এটাতে কি ছিল আপনার? এটাতে আপনার হিংসা ছিল, বিদ্বেষ ছিল। রাবে আপু, আপনাকে ধন্যবাদ। তাহলে এই বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে যদি আপনি রোগের সংক্রমণ বিস্তার করেন, আপনার দণ্ড 269, 70, 270। তাহলে 268-তে হলো অবহেলাপূর্ণ কাজের দ্বারা রোগের বিস্তার ঘটানো, 270-এ হলো হিংসা করে বিদ্বেষপূর্ণ ভাবে রোগের সংক্রমণ বিস্তার। আচ্ছা,
এরপরে আসেন 271 দেখি, মনে আছে নাকি আমরা করোনার সময় কোয়ারেন্টাইন নিয়ম হয়েছিল। কোয়ারেন্টাইন বুঝি না, কোয়ারেন্টাইন এমন কেউ আছি, সবাই কোয়ারেন্টাইন বুঝি, কিন্তু যদি বলি সঙ্গ নিরোধ অনেকেই ভাষাটা বুঝবো না, তাই না? আবার অনেকেই ভালো বোঝেন আপনারা। তো সঙ্গ নিরোধ যে নিয়ম আছে এই নিয়মটা অমান্য করা, কোয়ারেন্টাইন নিয়ম অমান্য করা, অর্থাৎ আপনাকে একটা সরকার একটা আদেশ জারি করলো, প্রজ্ঞাপন জারি করলো, কেন? যাতে কোনো সংক্রামক রোগ বিস্তারিত না হয়ে যায়। যেমন ধরেন আগের কালে ওই যে আলাদা আলাদা বহর তৈরি করতো, করে জাহাজগুলোকে আলাদা করে রাখতো, যাতে করে এক জাহাজের লোকদের সঙ্গে কুষ্ঠরোগ, এমন রোগ ছিল আগে, কুষ্ঠরোগের জন্য কি হতো জানেন? একদম এলাকায় একদম সবাই মারা যেত। যদি কলেরা হতো, বসন্ত, পক্স, পক্স উঠলে আপনারা পড়ছেন কিনা হাজার বছর ধরে উপন্যাস জহির রায়হানের, সেখানে দেখবেন ওলা ওঠার গল্প আছে। ওলা ওঠা, ওলা উঠছে দেখে একদম গ্রামের ওই মাথায় গিয়ে রেখে আসছে, ওখানেই মৃত্যুবরণ করছে, তাই না? এগুলো গল্প পড়ছেন না? তো এই যে সংক্রামক রোগের জন্য কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে আলাদা করে রাখাই হলো কি সঙ্গ নিরোধ। কারো সঙ্গে আপনি, হ্যাঁ, ওলা বিবি আসছে, তো আপনি সকলের সঙ্গ নিরোধ করে আলাদাভাবে থাকলেন, এটাই হলো কি কোয়ারেন্টাইন নিয়ম। এই কোয়ারেন্টাইন নিয়ম যদি অমান্য করে সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড হবে 271। কয়টা ধারা পড়লাম? 4টা ধারা পড়লাম কিন্তু অলরেডি। গণ উপদ্রব কাকে বলে? 268। অবহেলাপূর্ণ কাজের দ্বারা সংক্রামক রোগের বিস্তার 269। বিদ্বেষপূর্ণ ভাবে করলে 270। কোয়ারেন্টাইনের নিয়ম মানলেন না, দণ্ড 271। এইবার আসেন এখান থেকে একটু ভিন্ন, খাবারে ভেজাল বিক্রয়ের জন্য অভিপ্রেত যাদের লক্ষ্য আছে বইয়ে, ওটা কেটে খাদ্য বানিয়ে নেন। খাদ্য ও পানীয়তে ভেজাল। পানীয় মানে কি? পানীয়, পানীয় মানে কি পানি? এরকম ভাবার সুযোগ নাই। পানীয় মানে যেটা পান করা হয়, যে কোনো ড্রিঙ্কস হতে পারে, তরল জাতীয় জিনিস। হ্যাঁ, তাহলে খাদ্য বা পানীয়তে যদি ভেজাল দেন, দণ্ড 272। এই ভেজাল খাদ্য পানীয় যদি বিক্রয় করেন, দণ্ড 273। আবার ভেষজ পদার্থ জানেন না? ভেষজ পদার্থ চিনি কিনা আমরা? গাছান্ত ঔষধ বলে অনেকেই জানি, অনেকে আবার কি আমরা জানি যে হামদর্দের ঔষধগুলো এরকম। তো ভেষজ পদার্থ আপনি যেটা জানেন যে ঔষধ হিসেবে ব্যবহার হবে, জানার পরেও যদি ভেজাল দেন 274। এই ভেষজকে আপনি যদি বিক্রি করেন, ভেজাল মিশ্রিত ভেষজ বিক্রয় করলে 275। তাড়াহুড়া হয়ে গেল, আবার পড়ি আসেন। তাহলে এইদিকে আলাদা করে একটু পড়ি। 271 পর্যন্ত কোয়ারেন্টাইনের নিয়ম অমান্য করা। 272-এ কি? খাদ্য বা পানীয়তে ভেজাল। 272 থেকে আলাদা করবেন, একটু পাট পাট করে পড়বেন, তাহলে মনে থাকবে, না হলে এলোমেলো হবে। তাহলে 271 সঙ্গ নিরোধ নিয়ম অমান্য। 272 খাদ্য এবং পানীয়তে ভেজাল, যেটা আপনি জানেন যে খাঁটি হিসাবে সবাই কিনবে, জানার পরও আপনি এটা ভেজাল মেশালেন, আপনার দণ্ড 272। এই ভেজাল খাদ্যদ্রব্য যদি বিক্রয় করেন, বিক্রয়ের জন্য প্রদর্শন করেন, প্রস্তাব করেন, দণ্ড 273। এবার আসেন ভেষজ পদার্থে ভেজাল 274। এটা বিক্রয় করার জন্য প্রদর্শন করেন, প্রস্তাব করেন 274। এক ভেষজকে অন্য ভেষজ হিসেবে বিক্রয় করলেন। আমি রেবেকা স্যার গেলাম আপনার কাছে, আপনার একটা ডিসপেন্সারি আছে, তো আপনি বললেন যে স্যার কি সমস্যা হয়েছে আপনার? বললাম প্রচন্ড মাথা ব্যথা। আপনি বললেন সমস্যা নাই স্যার, আপাতত না, আপাতত নাই, আপনি একটা কি নিয়ে যান, অ্যামোটিস নিয়ে যান, এটাই আপনার মাথা ব্যথার কাজ হয়ে যাবে। তো হবে নাকি? আপনি ডায়রিয়ার ওষুধ যদি মাথা ব্যথার সময় দেন, তাহলে কি রোগী বাঁচবে? তো এরকম কাছাকাছি ভেষজ দেয়, আবার এক ভেষজকে অন্য ভেষজ হিসেবে কি করে? বিক্রয় করে। অনেকে কিন্তু এগুলো করে, বিক্রয়ের জন্য বলে। ম্যাক্সিমাম দোকানদার দেখবেন বলবে ওইটা তো নাই, এটা নিয়ে যান, এটা আরো ভালো হবে ওটার থেকে। বিশেষ করে আপনি বাজারে গেলে দেখবেন যে বলবে যে ওটা নাই, যেহেতু এটা আছে এটাই নেন, এটাই ভালো। আপনি একটা চাল কিনতে গেছেন, যেটা সবসময় নেন সেটা নাই, কোনো কারণে দোকানে, দোকানদার বলবে ওটার চেয়ে ভালো চাল আসছে, এটা নিয়ে যান। তো এরকম এক ভেষজকে অন্য ভেষজ হিসেবে বিক্রয় করা, তাহলে দণ্ড 276। এখানে একটু খেয়াল করেন, একটা ধারা কিন্তু বেশি, বেশি না একটা ধারা। 272 73 কি ছিল? খাদ্য পানীয়তে ভেজাল, ভেজাল খাদ্য পানীয় বিক্রয় করা বা প্রস্তাব করা। এরপরে 73 74, 74 75 76, এই তিনটা আবার ভেষজ সংক্রান্ত। তাহলে প্রথমে দুইটা, পরে তিনটা, 5টা ধারা কিন্তু হয়ে গেল। খেয়াল করতেছেন বিষয়গুলো? দেখেন 274 ভেষজ পদার্থে ভেজাল, 275 ভেজাল ভেষজকে খাঁটি বলে বিক্রয় করা, 276 এক ভেষজকে অন্য ভেষজ বলে বিক্রয় করা, বিক্রয় প্রস্তাব করা, প্রদর্শন করা, এগুলো আছে, সঙ্গে লাগিয়ে দিবেন। কত? 276। এইখান থেকে গেল খাবারে ভেজাল এবং ঔষধে ভেজাল, এই 5টা ধারা আলাদা করে ফেলবেন।
না হলে মনে রাখতে পারবেন না, এভাবেই পড়েন, আমি যেভাবে বলি সবচেয়ে ইজি ওয়ে। হ্যাঁ, এরপরে আসেন পানি দূষণ করা, সরকারি প্রস্রবণ বা জলধারের জল নষ্ট করা, কোনো একটা পানি নষ্ট করা অথবা তার কর্মক্ষমতা বা উপযোগিতা হ্রাস করা। তাহলে কর্মক্ষমতা উপযোগিতার মানে বুঝি নাকি আমরা? একটা পানি, সেটা খাবার পানি হিসেবে ব্যবহার হচ্ছিল, আপনি এমন কাজ করলেন সেটা এখন আর খাবার পানি হিসেবে ব্যবহার করা যায় না। হ্যাঁ, এই পানি দিয়ে গোসল করা যাচ্ছে, কাপড় ধোয়া যাচ্ছে, রাইট, গুণগত মান নষ্ট করে ফেলা। অর্থাৎ যেটা যে কাজে ব্যবহার হচ্ছিল, মনে করেন একটা কুয়ার পানি, সেটা শুধু কাপড় কাচার কাজেই ব্যবহার হয় অথবা মানুষ গোসল করে, সেখানে আপনি এমন কিছু ময়লা ফেললেন সেটা এখন আর কাপড় কাচার কাজেও ব্যবহার করা যায় না, গরুকেও গোসল করানো যায় না। তাহলে কি হলো? গুণগত মান নষ্ট করে ফেললেন, উপযোগিতা কমিয়ে ফেললেন। দণ্ড কত? 277। সোজা যদি ছোট্ট একটা শব্দে মনে রাখতে চান, 277 পানি দূষণ। এরপরে আসেন 278 আবহাওয়া দূষণ, অথবা আবহাওয়াকে মানুষের স্বাস্থ্য ও শরীরের পক্ষে ক্ষতিকর করে তোলা। বুঝতে পারি না এগুলো কিভাবে আবহাওয়া দূষণ হয়, দু একটা এক্সাম্পল দেন দেখি, আবহাওয়া কিভাবে দূষিত হয়। আবহাওয়া দূষণ জানেন না? খুবই সোজা, একটা উদাহরণ দেন দেখি আপনারা কে কি উত্তর দেন। এরপরে আসেন রাজপথে বেপরোয়া গাড়ি চালানো বা অশ্বারোহণ। অশ্বারোহণ কি কঠিন বাংলা, তাই না? অশ্ব মানে ঘোড়া, ঘোড়ায় আরোহণ, গাড়ি ঘোড়া চালানো, সোজা কথা। কিভাবে চালালেন? বেপরোয়া ভাবে। মানে দেখবেন মোটর সাইকেলের পিক আপ যত জোরে টানা যায়, হ্যাঁ, ইটের ভাটা থেকে হতে পারে, কলকারখানা থেকে হতে পারে, পলিথিন পুড়িয়ে, হ্যাঁ হবে অবশ্যই, যে কোনো খারাপ বাতাস যেটা আপনার পরিবেশকে দূষিত করে সেটাই আবহাওয়া দূষণ। অর্থাৎ আমরা তো বাতাস থেকে অক্সিজেন নেই, এটা দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস চলে, তাই না? কি লেখেন আপনারা, আপনাদের যন্ত্রণায় আমি বাঁচি না। উল্টো পাল্টা কথা লিখবেন না ক্লাসে, ঠিক আছে? এটা একটা সুন্দর পরিবেশ, শিক্ষার জায়গা, তাই না? আচ্ছা, তাহলে রাজপথে বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালালে, এটা একটা সোজাভাবে লিখে রাখবেন পাশে, গাড়ি ঘোড়া চালান। আপনারা কি করেন ছেলেরা, বিশেষ করে মোটরসাইকেলে তিনজন বন্ধু উঠে এমন জোরে গাড়ি শব্দ করে যায়, মানে টুরিস্ট গাড়ি হলে তো আর কথাই নাই, ভটভটির যন্ত্রণায় থাকা যায় না। এরকম করে গাড়ি ঘোড়া চালাবেন না। যদি গাড়ি চালান, দণ্ড কত? গণউপদ্রবের দণ্ড আপনাকে দেয়া যাবে। হ্যাঁ, 269, দুঃখিত 279। এরপরে আসেন জাহাজ, যদি নৌপথে আপনি এভাবে জাহাজ চালান, কি করলেন? মনে করেন আপনি প্রতি বছর নৌকা বাইচে অংশগ্রহণ করলেন, একদিন কোনো ক্রমে জাহাজ চালানোর দায়িত্ব পেলেন, একটা জাহাজ আপনাকে কাটিয়ে গেল, আপনার মাথা খারাপ হয়ে গেছে যে না, কোনোভাবেই যেতে দেওয়া যাবে না, আপনি বেপরোয়া জাহাজ চালালেন, আপনার দণ্ড আছে, দণ্ডের ব্যবস্থা আছে, আপনি গণউপদ্রব করলেন। 280, 281 পর্যন্ত নিবেন। কৃত্রিম বাতি নিদর্শন, বয়া প্রদর্শন, না 281 না, আরো কয়েকটা ধারা নেই। তাহলে এটা একটু বুঝি নাকি, বয়া বাতি কাকে বলে? বাতি নিদর্শন, কৃত্রিম বাতি নিদর্শন, বয়া প্রদর্শন। মনে করেন আমরা যখন চলাচল করি রাস্তায়, অর্থাৎ হাইওয়ে ব্যবহার করি বা সড়ক পথ ব্যবহার করি, তখন দেখবেন রোডে অনেকগুলো সাইন থাকে, তাই না? ট্রাফিক সাইন বা সংকেত বলে। ক্লাসের শেষে আমি কথা শুনবো, এখন কারো কোনো কথা শুনবো না, আপনারা রেকর্ডিং এর মাঝখানে ডিস্টার্ব করেন। পরে শুনতেছি প্রশ্ন লিখে রাখো রাজু। আমার ব্যাচমেটরা হলে তো তাদের কথা আরো ক্লাসের শেষে শুনবো, সবার শেষে শুনবো। আচ্ছা, তাহলে কৃত্রিম বাতি নিদর্শন, বয়া প্রদর্শন, অর্থাৎ সামুদ্রিক যে চিহ্ন, সড়ক পথে আমরা এগুলো, সড়ক পথে যে আমরা চলাচলের সময়, আপু আমি যেটা দেই সেটা নেন প্লিজ, এরকম করবেন না। পড়া বহুবার রিভিশন পাবেন, পড়া আপনি যদি দ্রুত শেষ করা যায় বহুবার রিভিশন পাবেন, আর যদি আপনি ধীরে শেষ করতে চান পড়াও শেষ হবে না, আপনার সিলেবাস অনেক। গত ক্লাসে বলছি না আপনাদের কতটা সিলেবাস ব্যাপক। আচ্ছা, তাহলে আসেন এই যে সামুদ্রিক যে চিহ্নগুলো, জাহাজ যখন চলে তাদের তো ওইভাবে কোনো রাস্তা আছে বলেন, তাদেরকে সুন্দর আলো আলো দ্বারা তাদের কিন্তু গতিপথ নির্ধারণ করে দেওয়া হয়, কোন জাহাজ কোন দিকে যাবে, কত নটিক্যাল মাইল ডানে যাবে বামে যাবে, কিভাবে চলবে, রুটটা ঠিক কোনটা, এগুলো ঠিক করে দেওয়া হয় বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্নের মাধ্যমে। এগুলোই হলো বাতি, বয়া বাতি বলে। এগুলো লিখে একটু গুগল সার্চ করলে আপনি জানতে পারবেন। তো কৃত্রিম বাতি নিদর্শন, বয়া প্রদর্শন, 281 ধারা। এটা যদি আপনি কি করেন, একটা ভুয়া একটা বাতি তৈরি করলেন, করে আপনি জাহাজের গতিপথ পরিবর্তন করে দিলেন, অন্যদিকে ধাবিত করলেন, তাহলে কি হলো? গণউপদ্রব হলো কিনা? প্রত্যেকটা অধ্যায়ে যদি একটা আলাদা আলাদা লেকচার থাকে তাহলে খুব সুবিধা হয়। তো যেহেতু ওই অধ্যায়টা বেশি ছোট, একটু নেন কষ্ট করে, দরকার হলে আবার পড়বো, আরো একদিন পড়বো। এরপরে আসেন 282, এটা কিন্তু ইন্সপেক্টরশিপ পরীক্ষায় আসছিল এই ধারাটা।
তাহলে গণউপদ্রব নাই বা আসবে না এরকম কোনো ভাবার সুযোগ নাই। ভাড়ার জন্য নিরাপত্তাহীনতা, জানেন আপনি যে এতগুলো লোক নিলে আপনার জাহাজটা ডুবি হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে, তারপরও আপনি অতিরিক্ত বোঝাই করে জলপথে লোক বহন করলেন, দণ্ডগত 282। এরপর আসেন জনসাধারণের উন্মুক্ত যে রাজপথে বাধা বিপত্তি সৃষ্টি করা, নৌপথে বাধা বিপত্তি সৃষ্টি করা 283। এই পর্যন্ত একটু আলাদাভাবে নেব। আসেন দেখি কি কি পড়লাম। তাহলে ভেষজ পদার্থে ভেজাল, খাদ্য পানীয়তে ভেজাল, খাদ্য পানীয়তে ভেজাল 272। আপনাদের মেসেজ অপশনও বন্ধ করে দিব, তখন কি ভালো হবে বলেন? তাহলে খাদ্য পানীয়তে ভেজাল 272। এরপরে ভেজাল খাদ্য পানীয় বিক্রয় করা 273। ভেষজ পদার্থে ভেজাল মানে ঔষধে ভেজাল 274। ভেজাল ঔষধ বিক্রি করা 275। এক ভেষজকে অন্য ভেষজ বলে বিক্রি করা 276। পানি দূষণ 277। আবহাওয়া দূষণ 278। এরপরে কি পড়লাম 279। রাজপথে বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালানো 280। বেপরোয়াভাবে জাহাজ চালানো 281। কৃত্রিম বাতি নিদর্শন বয়া প্রদর্শন 282। ভাড়ার জন্য লোক করে অতিরিক্ত বহন করে অতিরিক্ত যাত্রী নিয়ে আপনি নদী পথে মানে পানি পথে আপনি লোক বহন করলেন, জাহাজ যোগে বা জলযোগে আপনি একখান থেকে আরেকখানে লোক বহন করলেন। আচ্ছা, এরপরে আসি 283। রাজপথে বা নৌপথে বাধা সৃষ্টি করা। এই পর্যন্ত আলাদাভাবে নিবেন। এরপরে আমরা 284, 285, 286, 287 চারটা ধারা একসাথে পড়ব। কে কে চারটা ধারা আমার সাথে একসাথে পড়বেন তাদের পড়া ক্লাসেই মুখস্থ হবে। আর যারা একা একা পড়বেন রুমে, যে না আমি একা একা পড়া পড়বো, তাদের ক্লাসে মন না থাকলে সমস্যা নেই। আসেন 284, 85, 86, 87 চারটা ধারা একসাথে নেব। ছোট্ট একটা শব্দ লিখে ফেলেন, বিষাক্ত অগ্নি লেখেন। বিষাক্ত অগ্নি, বিষাক্ত অগ্নি বিস্ফোরণ যন্ত্র, বিষাক্ত অগ্নি বিস্ফোরণ যন্ত্র। কি কি পড়লাম? বিষাক্ত অগ্নি বিস্ফোরণ যন্ত্র 284, 85, 86, 87 এভাবে পড়বেন। আগে ধারাগুলো অথবা আগে কথাগুলো, এরপরে ধারাগুলো এভাবে নেন। 284, কিন্তু 284 এটা আপনাকে মনে রাখতে হবে যে 284-তে গিয়ে এই এই লাইনটা আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে 284, 85, 86, 87 বিষাক্ত অগ্নি বিস্ফোরণ যন্ত্র। তাহলে বিষাক্ত বস্তু নিয়ে তাচ্ছিল্যপূর্ণ আচরণ করলেন 284। অগ্নি বা দাহ্য পদার্থ নিয়ে তেমনি আগুন লাগায় ফেলে রাখলেন ময়লা পোড়ানোর জন্য, দেখা গেল বাতাসে ছাই উড়ে অন্যখানে গেল, কয়লা থাকলো, আগুন লেগে গেল, তাহলে তাচ্ছিল্যপূর্ণ আচরণ করলেন না আপনি। এরপরে আসেন বিস্ফোরক পদার্থ। আপনি জানেন যে এগুলো বিস্ফোরক জাতীয় পদার্থ, এগুলো ব্লাস্ট হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের কেমিক্যাল, এগুলো সব একখানে করলেন। বিশেষ করে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে তাই না, অনেক কেমিক্যাল ব্যবহার করা হয়, এগুলো ব্লাস্ট হয়ে গেলে তখন কি হবে? এই জন্য এগুলো নিয়ে আপনি ত্রুটিপূর্ণ আচরণ করতে পারবেন না, যেটা যেভাবে রাখার সেটা সেভাবে রাখতে হবে। মনে করেন পেট্রোলের কারখানা, গ্যাস কারখানা, তাই না, এগুলো, তারপরে আপনার ডিজেল থাকে, অন্যান্য যে দাহ্য পদার্থ যেগুলো একটার সাথে একটা ঠোকাঠুকি লাগলেও ভয় থাকে যে বিস্ফোরণ ঘটতে পারে, তো এগুলো ত্রুটিপূর্ণ আচরণ করা যাবে না। এবার আসেন যন্ত্রপাতি। আপনি জানেন যে কলকারখানায় ব্যাপক যন্ত্রপাতি ব্যবহার হয়, তাহলে এগুলো কি করতে হবে? এগুলো এগুলোর আপনাকে যত্ন নিতে হবে। ত্রুটিপূর্ণ হলে সেটা ব্যবহার করা যাবে না। আপনি তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করলেন, আপনার একজন কর্মী আহত হলো, তখন আপনি অবশ্যই দণ্ডিত হবেন। আচ্ছা, চারটা দ্বারা কি কি পড়লাম? 284, 85, 86, 87 বিষাক্ত বস্তু, বিষাক্ত অগ্নি বিস্ফোরণ যন্ত্র। এই একটা লাইন মনে রাখলেই হবে, বিষাক্ত বস্তু, বিষাক্ত অগ্নি, বিষাক্ত অগ্নি বিস্ফোরণ যন্ত্র। চারটা ধারা শেষ। এবার আমরা যাব দালান কোঠা ভেঙে ফেলার সময় তাচ্ছিল্যপূর্ণ আচরণ। আপনি বিল্ডিং বা ইমারত যখন নির্মাণ করবেন তখন কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, তাই না? আপনি চাইলেই রাস্তার পাশে যদি ভবন নির্মাণ করেন আপনাকে সুন্দর করে ঘিরে রাখতে হবে, উপর থেকে যাতে ইট টিট পড়ে মানুষের মাথায় না লাগে, তাই না? ইমারত বিল্ডিং আইন আছে কিন্তু এগুলো, ঠিক আছে? তো এই যে দালান কোঠা ভেঙে ফেলার সময় আপনি কি করলেন, অথবা মেরামত করার সময় তাচ্ছিল্যপূর্ণ আচরণ করলেন, কারো শরীরে লাগলো, সে ক্ষতিগ্রস্ত হলো, এগুলো করা যাবে না। দণ্ড 288, এগুলো কিন্তু সব দণ্ডের ধারা। হ্যাঁ, এরপর আসেন প্রাণী সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। আপনার একটা কুকুর জলাতঙ্কে আতঙ্ক হলো, মনে করেন আপনি কুকুরটা 10 বছর ধরে আপনার আছে, আপনি মায়া মহব্বত করে কুকুরকে কি করলেন না, কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করলেন না, এই কুকুর মানুষকে কামড়ালো, মানুষের জলাতঙ্ক হয়ে যাবে,
জলাতঙ্ক রোগের লক্ষণ দেখছেন? জলাতঙ্ক রোগ হলে কিন্তু এখনো কোনো প্রতিষেধক তৈরি হয়নি, জানেন? কি মারাত্মক রোগ, ভয়ঙ্কর রোগ। পুরো শরীর কুকুরে যাবে, মানুষ কুকুরের মতো আচরণ করবে, জানেন? কিছু মুভি আছে, মুভিগুলোতে খেয়াল করবেন, অনেকে মুভি দেখেন না, আমি অবশ্য যদিও মুভি দেখা ভালো না, তো আপনি শেখার জন্য কিছু কিছু জায়গা নিতে পারেন। এগুলোতে দেখবেন যে একটা আমি এরকম মুভি দেখছিলাম, জলাতঙ্কের ভ্যাকসিন, মানে জলাতঙ্ক যে কুকুরের হয়েছে সেই কুকুরের দাঁতের মধ্যে চাকু লাগিয়ে ওই চাকু মানুষের শরীরে শুধু একটা আঁচড় দেয়, এই এক আঁচড়ে 7 দিন পরে লোকটা মারা যায়। ধীরে ধীরে তার শরীরে ইফেক্ট হয়। সে তো প্রথমে ভাবে সামান্য কাটা, পরে দেখে যে তার শরীরে রোগটা সংক্রমণ, পরে সংক্রমণ হয়। তো এরকম প্রাণী সম্পর্কে আপনি তাচ্ছিল্যপূর্ণ আচরণ করতে পারবেন না। কত ধারায় দণ্ড? 289। এইবার আসেন 290, 290। শোনার সাথে হাসি দিলেন নাকি আপনারা? হাসির কিছু নাই। 290 একটা খুবই সুন্দর ধারা। 290 ধারা হলো প্রকারান্তরে ব্যবস্থিত নয় এই ধরনের গণ উপদ্রবের দণ্ড। 290 ধারা। এখন আসেন, এমন কোন গণ উপদ্রব সৃষ্টি হলো, এটা কিন্তু একটা গণ উপদ্রবের দণ্ড, আপনারা জানেন গণ উপদ্রবের দণ্ড। তো আমরা মনে করি 290 মানে কি, খারাপ মেয়ে ছেলে, তাই না? এটাই ভাবেন আপনারা। যারা জানে না বোকা, তারা এগুলো ভাবে, যারা পড়ে তারা তো জানে। 290 ধারাটা হলো আপনি এমন একটা গণ উপদ্রব করলেন যেটা পুরো গণ উপদ্রবের চ্যাপ্টারের মধ্যে কোনোটাতেই ফেলে আপনাকে দণ্ড দেয়া যাচ্ছে না। না এটা পানি দূষণ, না এটা আবহাওয়া দূষণ, না এটা অন্য কোনো ধারায় শাস্তির আওতায় নিয়ে আসা যায়। তখন কোনো ব্যবস্থা নাই। যতগুলো প্রকার আছে, এই ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন। প্রকারান্তরে ব্যবস্থিত নয় মানে কি, যতগুলো প্রকার আছে, ব্যবস্থা আছে, সেগুলোর মধ্যে একটাতেও পড়ে না, সেই রকম দণ্ডগুলো আপনি 290 ধারা এনে দিতে পারবেন। তার মানে কেবলমাত্র মেয়ে ছেলে এরকম করলে আপনি আসে 290 দিবেন এমন না। এমন কোন গণ উপদ্রব সৃষ্টি হলো, জনসাধারণের বাধা বিপত্তি বিঘ্ন সৃষ্টি হলো, যেটা এই পূর্বে বা পরে বর্ণিত ধারাগুলোর কোনোটাতেই পড়ে না, তখন আপনি ওই ব্যক্তিকে, ওই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে 290 ধারা মোতাবেক দণ্ডিত করতে পারবেন। বুঝতে পারছি 290 কি জিনিস? অর্থাৎ আপনি অন্য কোনো ধারায় তাকে দণ্ডে ফেলতে পাচ্ছেন না, কিন্তু এটা একটা গণউপদ্রব, তখন আপনি তাকে 290 ধারায় দণ্ডিত করবেন। আশা করি পরিষ্কার হয়েছে। 291 ধারা, গণউপদ্রবের, গণউপদ্রব আপনাকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও আপনি গণউপদ্রব অব্যাহত রাখলেন। কত ধারা মোতাবেক? এটা প্রত্যেক ক্লাসে জিজ্ঞাসা করি, তাই না? কত ধারা মোতাবেক কোন এলাকার গণউপদ্রব বন্ধ করার জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়ে থাকেন? কত ধারা মোতাবেক? আর ওই নির্দেশ যদি আপনি না মানেন, আপনার দণ্ড 291 ধারা তো আমরা পেলাম। এবার আসেন 292, অশ্লীল পুস্তক বা, হ্যাঁ 290, কোনোভাবে আপনি উপদ্রব করলেন কিন্তু আপনি বাঁচবেন এটার সুযোগ নাই, 290 ফেলে হলেও আপনাকে দণ্ড দেওয়া হবে। আচ্ছা 292 যাব, অশ্লীল পুস্তক এগুলো বিক্রয় করা। শুধুমাত্র বিক্রয় নয়, এগুলো ভাড়া, দেখেন অনেকগুলো কথা বলা আছে, এগুলো একটু রিডিং পড়বেন। সূচি পড়ে ভালো আছে, সূচি পড়লে আপনার এমসিকিউ কমন পড়বে, কিন্তু আপনি আমার মতে একবার একটু ডিটেলসটা রিডিং করবেন। শুধু বিক্রয় আসলো, কোনোবার ভাড়া আসলো, তখন আপনি হিমশিম খেয়ে যাবেন। তাহলে ভাড়া, বিক্রয়, বিতরণ, প্রকাশ্যে প্রদর্শন, বাজারজাতকরণ, প্রাপ্তি স্থান সম্পর্কে বিজ্ঞাপন, এই একই রকম দণ্ড অন্য কোন আইনের কত ধারায় আছে দেখি? আপনারা কি উত্তর লিখছেন না কেন? তানিয়া কোথায় রে? রাবে আপু কোথায়? কেন গণ উপদ্রবের আদেশ বন্ধ করার জন্য ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন তদন্ত সাপেক্ষে? আজ্ঞা পড়াইছি না আপনাদেরকে সিআরপিসি? একটা পড়া পড়াইলে আর মাথা কাজ করে না কেন? 200 বলবো না, 292, অশ্লীল পুস্তক বিক্রয়, বই বিক্রয়। তো বকাবকি করলে পরে উত্তর আসে। আব্দুল সালাম ভাইয়া তো পরে আসছে, তারা কেন উত্তর লিখলো না? তাদের কালকে আমি বিচার করতেছি, দেখা হবে তো সরাসরি, তখন বিচার হচ্ছে। 292, অশ্লীল বই পুস্তক বিক্রয়, বিতরণ, ভাড়া, প্রকাশ্যে প্রদর্শন, বাজারজাতকরণ, এগুলো কি? এগুলোর দণ্ড 292। এবার আসেন একটা ধারা একটু বেশি পড়বো, 293 এ একই রকম কথা, তবে আপনি একটা বয়স লিমিট আছে। 20 বছরের কম বয়স্ক ব্যক্তির নিকটে যদি এই অশ্লীল বই পুস্তকগুলো বিক্রি করেন, তার মস্তিষ্ক নষ্ট করেন, তাহলে আপনার দণ্ড 293। 294, অশ্লীল সঙ্গীত বা কার্য করা, এগুলো সূচি পড়লেই হবে। অশ্লীল সঙ্গীত বা কার্য করা আছে না? যাত্রাপালা চলিতেছে, সবাই আসুন দলে দলে যোগদান করুন। এই যে অশ্লীল যাত্রাপালা আগে কত সুন্দর ছিল, এগুলোর নাম করে কিন্তু অশ্লীল কার্য সঙ্গীত হয়, এগুলো শোনা যায়। তো এই অশ্লীল কার্য বা সঙ্গীত করলে দণ্ড 294। আর লটারি অফিস পরিচালনা করলে গণউপদ্রব সৃষ্টি হলো, দণ্ড 294 ক।
তবে হ্যাঁ, আপনি বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে পুরস্কার আবার দিতে পারবেন, কোনো সমস্যা নাই, যদি সেটা গণউপদ্রব সৃষ্টি না করে। বাণিজ্য ইত্যাদিতে পুরস্কার প্রদানের জন্য প্রস্তাব করা। আচ্ছা, তবে যদি আপনার এটা গণউপদ্রব সৃষ্টি হয়ে যায়, আপনি এমন পুরস্কার প্রদান করলেন বা বাণিজ্য বা ব্যবসার ক্ষেত্রে কোনো দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে লোভ দেখালেন, জনপ্রিয়তার উদ্দেশ্যে আপনি টিকিট বিক্রি করলেন, এগুলো করলে আবার অপরাধ বলে গণ্য হবে। তখন কিন্তু আবার দণ্ড 294 এর ক্ষয়ে আপনি দণ্ডিত হবেন। ঠিক আছে, মোট কথা উপদ্রব সৃষ্টি করলেই আপনার দণ্ড। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের পড়া, ইনশাল্লাহ অনেকগুলো পড়া দিয়ে ফেললাম, সমস্যা নাই। আপনারা কত দূর পর্যন্ত পড়বেন আমি বলে দেই। কালকে এটা আরেকবার পড়বো আমরা, ঠিক আছে? কালকে না, শনিবারের দিন এটা আবার পড়বো। যদি নিজেরা পড়ে ফেলতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পড়তে পারেন সমস্যা নেই, আবার আমরা পরের দিন পড়বো। দাঁড়ান একটু কমিয়ে দেই, কত পর্যন্ত দেয়া যায়। ওইদিকে তো 4টা ধারা হয়ে গেছে তাই না? আর এদিকে তাহলে পানি দূষণ 200, 281 পর্যন্ত পড়েন। হ্যাঁ, 281 পর্যন্ত পড়েন আপনারা। 281-র পরের যে 282, 83 এগুলো আরেকবার কালকে আপনাদেরকে এগুলো এগুলো থেকে ধরবো না, পড়া যান, ঠিক আছে? একটু কমিয়ে দিলাম, কিন্তু একবার রিভিশন দিয়ে আমরা নতুন ক্লাসে যাব। শোনেন, এখন পেনাল কোড কতগুলো ধারা পড়ে আছে। প্রবিধান 1290টা বিধি, না হলেও আপনাকে 500-600 বিধি পড়তে হবে। 500-600 বিধির আবার জানেন উপবিধি, তারই আবার বিধি, আবার উপবিধি, তারই আবার কি বলবো, মানে হচ্ছে নাতি পোনাতি পুতি, এরকম আর কি। ক খ, ক এর খ, গ এর গ, এরকমও আপনার প্রবিধানে ইয়ে আছে, বিধি আছে। কিছু জিনিস আপনাকে নিতেই হবে, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের আরো ব্যাপক পড়া বাকি আছে, কাজেই বেশি পড়া, একটু চাপ হলেও পড়াগুলো কমপ্লিট করে নেন। আচ্ছা, 5 মিনিট সময় দিলাম আপনাদেরকে, রেকর্ডিংটা পজ করে রাখি। হ্যাঁ, আপনারা 5 মিনিট পড়েন, পড়ার পরে পড়া ধরবো। আর বলতে হবে কি, এগুলো বুঝলাম তো, আমরা বুঝলাম না, এখন শুধু মেমোরাইজ করা যে আমার কোন ধারায় কি মনে থাকছে কিনা। 5 মিনিট না, ধরেন 7 মিনিট সময় দিলাম, পড়েন সবাই, আমিও পড়ি আপনারাও পড়েন। হয়নি, একজনেরও হয়নি। আচ্ছা, আপনারা প্রথম 268 থেকে প্রথম 4টা ধারা, এই 71 পর্যন্ত, 68, 69, 70, 71, এই 4টা ধারা একজন বলেন। এবার তো সোজা হয়েছে নাকি? বলেন। 268 থেকে 271, অন্না বলো। আচ্ছা, তুমি মাইক্রোফোন খুলতে পারছো না, আমি দুঃখিত, মাইক্রোফোন গুলো সব খুলে দিচ্ছি। কেউ মাইক্রোফোনে হাত দিবেন না, ঠিক আছে? অন্না বলো, এখন খুলতে পারবা? স্যার 268 গণ উপদ্রব। 269 হচ্ছে অবহেলাজনিত কোনো কার্যের মাধ্যমে কোনো সংক্রমণ বিস্তার লাভ করে এমন কোনো করিবার সম্ভাবনা রয়েছে এমন কোনো কার্য। 270 মানে হচ্ছে রোগের বিস্তার হিংসামূলক ভাবে ঘটানো, রোগের বিদ্বেষ। বিস্তার ঘটানো। হ্যাঁ, রোগের বিস্তার যে এই রোগটা হচ্ছে সংক্রমণমূলক, মানে ছোঁয়াচে ওরকম। 270 হচ্ছে বিদ্বেষপূর্ণ কাজ বা হিংসাজনিত কোনো ইয়ে দ্বারা কার্য। 271 হচ্ছে কোয়ারেন্টাইন। 272 হচ্ছে বিক্রয়ের জন্য খাদ্য বা পান করা যায় এরূপ পানীয় দ্রব্যে ভেজাল মেশানো। 273 হচ্ছে ক্ষতিকর খাদ্য বা পানীয় বিক্রয়। প্রথমে ভেজাল দিলে 274। পরে ওটাই বিক্রি করলে, এভাবে মনে রাখো। হ্যাঁ, হুম, জি, জি স্যার। 274 হচ্ছে ভেষজ, যেসব মানে ভেষজ পদার্থে ভেজাল মেশানো। আর 75 হচ্ছে ভেজাল মিশ্রিত ভেষজ পদার্থ সমূহ হচ্ছে বিক্রয় করা। 74 হচ্ছে ভেজাল মিশানো, 75 হচ্ছে তা বিক্রয় করা। 76-এ এক ভেষজকে অন্য তুমি 76 যদিও হচ্ছে এক 4টা ধারা ভেষজ বলার কথা ছিল, অন্য। ভালো বলো। 76 হচ্ছে এক ভেষজ কোনো বস্তুকে অন্য ভেষজ বলিয়া বিক্রয় করা। 277 হচ্ছে পানি দূষণ। 278 হচ্ছে আবহাওয়া দূষণ। আর 279 হচ্ছে বেপরোয়া ভাবে গাড়ি চালানো। 280 হচ্ছে জাহাজ চালানো। 271 হচ্ছে কৃত্রিম বাতি নিদর্শন বা বায়ু প্রদর্শন। 81, 81। 81, হ্যাঁ 281।
কৃত্রিম বাতে নিদর্শন বয়া প্রদর্শন, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, সুন্দর হয়েছে। এরপরে আর কে বলবে? মানে পড়া ধরলে আপনারা ক্লাস থেকে পালাতে থাকেন, কি কাহিনী কি? আমি চেষ্টা করি। আচ্ছা, অবশ্যই। 268 হচ্ছে গণ উপদ্রব। 269 হচ্ছে অবহেলাজনিত কারণে সংক্রামক রোগের বিস্তার। 270 হচ্ছে বিদ্বেষজনিত কাজের দ্বারা সংক্রামক রোগের বিস্তার। 271 হচ্ছে খাদ্য পানীয়ে ভেজাল মেশানো। 272 হচ্ছে ভেজাল খাদ্য পানীয় বাজারে বিক্রি করা। 273 হচ্ছে ভেষজ পদার্থে ভেজাল মেশানো। 275 হচ্ছে ভেষজ মানে ভেষজ বাজারে বিক্রি করা। ভেষজ, 276 ভেষজ। ভেষজ এক ভেষজ পদার্থকে অন্য ভেষজ পদার্থ বলে বাজারে বিক্রি করা। 277 হচ্ছে পানি দূষণ। 278 আবহাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তোলা। 279 হচ্ছে রাজপথে বেপরোয়া গাড়ি চালানো। 280 হচ্ছে বেপরোয়া জাহাজ চালানো। 281 হচ্ছে কৃত্রিম বাতি প্রদর্শন বা বয়া প্রদর্শন। সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ রাবেয়া আপুকে। আর কারো পড়া নেব না, কেউ বলতে চাইলেও আর নেব না। যারা প্রথম দিকে সুযোগ পাবে বলতে চাইবে তাদের পড়াটাই শুধু নেব। এরপরে আসেন আপনাদের রিভিশন ক্লাস, দেখি কি অবস্থা, ঠিক আছে। পেনাল কোডের 1 থেকে 106 পর্যন্ত রিভিশন ক্লাস ছিল। মুক্তা, তুমি কি পড়া বলবা? বলি, চেষ্টা করি, ভুল হলে বলে দিও। এটা তো অবশ্যই, তুমি আমার ব্যাটসম্যান বলতে চাইছো কি? রাজু ভাইয়া পড়া বলবেন? ছেলেগুলাকে এই ধিক্কার, যে এতগুলা মেয়ে পড়া বলে, আপনারা তো সংখ্যা লঘু হয়ে গেছেন। মুক্তা বলো বন্ধু, এরপরে তাদের দেখতেছি। মিউট করে। 268 গণ 269 হচ্ছে সংক্রামক রোগের বিস্তার। 269 হচ্ছে পূর্ণভাবে সংক্রামক রোগের বিস্তার। 269 271 হচ্ছে সঙ্গরোধ সংক্রান্ত নির্দেশ অমান্য করা। 71 72 হচ্ছে 72 কি একটু বলে দাও? পানীয় খাদ্যে ভেজাল 72, 272 খাদ্য ও পানীয়তে ভেজাল। 272 হচ্ছে খাদ্য ও পানিতে ভেজাল। 273 হচ্ছে ওই ভেজাল খাদ্য ও পানি বিক্রয়। 274 হচ্ছে ভেষজ পদার্থে ভেজাল। 275 হচ্ছে ভেজালকৃত ভেষজ বিক্রয়। 276 হচ্ছে এক ভেষজকে অন্য ভেষজ হিসেবে বিক্রয় করা। 276 277 হচ্ছে পানি দূষণ। 278 হচ্ছে আবহাওয়া দূষণ। 278 279 হচ্ছে রাজপথে বেপরোয়া গাড়ি চালানো। 280 হচ্ছে নৌযান চালানো, বেপরোয়া নৌযান চালানো। 281 হচ্ছে বয়া বাতি প্রদর্শন, এরকম কিছু একটা। কৃত্রিম, কৃত্রিম কথাটা বলো, কৃত্রিম বাতে নিদর্শন বয়া প্রদর্শন, ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর হয়েছে। আচ্ছা, এত করে বললাম, মাইক্রোফোন গুলো আপনারা খুলে রাখবেন না, শুধু শুধু খুলে রেখে গল্পগুলা শোনান আপনারা, না আপনাদেরকে সঙ্গে পারি না আমি আর। আচ্ছা, এরপর যার মাইক্রোফোন খোলা পাবো তার নাম ধরে ডাক দিব, বুঝে যাই। আহ, আপনাদের পড়াটা কি ছিল একটু দেখি। 1 থেকে 106 ছিল পেনাল কোড, এটা আগে রিভিশন হোক। 1 থেকে 106 পেনাল কোড দেখি একটু, কে কি বলতে পারেন। সবার মাইক্রোফোন খোলার সুযোগ আছে, বলেন। 96 ধারা, পেনাল কোডে 96 ধারা কি আছে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। 96 ধারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ বলে গণ্য হবে না। ধন্যবাদ ইয়াসমিন আপু, আপনাকে, খুব সুন্দর। এরপরে আসেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে নিরপরাধের ক্ষতি সাধন করতে পারবেন আপনি, কত ধারা? 106 106 106 ধারা। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সুযোগ নাই, কত ধারা? 99 ধারা। 99 ধারা। দুইটি ক্ষেত্রে 67 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, কত ধারা? 97 ধারা। 97 ধারা। দুইটি ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। আচ্ছা, 9 বছরের কম বয়স্ক শিশুর কৃত কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না, কত ধারা?
বিরাশি ধারা 9 বিরাশি বছরের কম বয়স্ক কোন শিশুর কাজ অপরাধ নয়। সম্মতি কখন সম্মতি বলে গণ্য হবে না? 4টি ক্ষেত্রে সম্মতি, 5টি ক্ষেত্রে সম্মতি বলে গণ্য হবে না। বলেন কি 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 সেগুলা? পাঁচটি ক্ষেত্রে সম্মতি বলে গণ্য হবে না। 90 ধারা ক্ষতির ভয়ে সম্মতি দিলে, তারপরে ভ্রান্তি ভ্রান্ত বা ভীতি ভয়ের মাধ্যমে সম্মতি দিলে, 12 বছরের কম বয়স্ক শিশুর সম্মতি, পাগল বা পাগল মাথায়। অপকৃতস্থ ব্যক্তির সম্মতি, প্রমত্ত অবস্থায় সম্মতি দিলে সম্মতি বলে গণ্য সুন্দর, হবে না। কত সুন্দর বলছে, দেখছেন? আচ্ছা, তাহলে কত ধারা ছিল? 90 ধারা। সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ বলে গণ্য হবে না? 93 ধারা 93 ধারা সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ। সামান্য ক্ষতি, সামান্য ক্ষতি 95 ধারা সামান্য ক্ষতি 95 ধারা। যে সকল কার্য সাধিত ক্ষতি হতে স্বতন্ত্রভাবে অপরাধ বলে গণ্য হয় সেগুলো বর্জন। 91 91 ধারা অভিভাবকের সম্মতি নিয়ে 12 বছরের কম বয়স্ক শিশুর মঙ্গলার্থে কৃত কাজ অপরাধ নয়। 89 ধারা 89 ধারা 79 না 89। আচ্ছা, মাতাল ব্যক্তি কর্তৃক খুন সংগঠন কি হবে বলেন? ইচ্ছাকৃতভাবে হইলে রেহাই পাবে 86তে না। দণ্ড পাবে সে। 86তে সে রেহাই পায় না, তাই না? পায় না। আর আর 85তে যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে রেহাই পাবে। অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে যদি তার জ্ঞান বুদ্ধি বিচার শক্তি না থাকে তাহলে কিন্তু সেটা অপরাধ বলে গণ্য হবে না, তাই না? তাহলে 85 86 দুইটা ধারাই কিন্তু ব্যাখ্যা করে উত্তর দিতে হবে এরকম প্রশ্ন যদি দেয়। আচ্ছা, অপরাধ কাকে বলে? অপরাধ 40 যে কার্য করলে বা না করলে আইনে শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে, বা হ্যাঁ, আইন যে বহির্ভূত কার্য করলে কাজকেই বা না করলেও অপরাধ কিন্তু বলে। অপরাধ, তাই না? আপনি আইনানুগ কাজ থেকে বিরত থাকলেও অপরাধ হবে। আইনানুগ কাজ থেকে বিরত থাকলেও সেটা অপরাধ বলে গণ্য হবে। কত ধারা? 40 ধারা। ফৌজদারি কার্যবিধি কত ধারা অপরাধ? 4-1 মূর্ধন্য 4-1 মূর্ধন্য। জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য কয়টি ক্ষেত্রে? 42 দুইটি ক্ষেত্রে 42 ধারা। কি কি দুইটি ক্ষেত্রে কি কি? আপু কর খ আসামি গ্রেপ্তার, সরকারি সম্পত্তির চারটা গ্রেপ্তার ও খ। প্রধান প্রতিরোধ। ফৌজদারি কার্যবিধি কত তারিখে প্রণয়ন হয়? 1898 22শে মার্চ 1860 প্রণয়ন হয়, কিন্তু 22শে মার্চ কার্যকর হয় 1 জুলাই। 1 জুলাই কার্যকর হয়। কোন ব্যক্তি আপনি যাকে গ্রেপ্তার করার জন্য ধাওয়া করলেন, পিছু পিছু ধাওয়া করলেন, সেই ব্যক্তি কোথাও প্রবেশ করলো, এই স্থান আপনি কিভাবে তল্লাশি করবেন? কত ধারা? 47 ধারা বেদখলনা 47 ভেঙ্গে 47 ধারা। 6 বছরের 58 ধারা মধ্যে অনুসরণ অথবা করে। কারাবাসকালে 6 বছরের মধ্যে বা কারাবাসকালে কোন ব্যক্তির অর্থদণ্ড আদায়যোগ্য হবে। কত ধারা? দুটা মিলেই ধরতেছি পরে। 70 ধারা পেনাল কোড 70 ধারা। বর্ধিত দণ্ড কত ধারা? 75 ধারা নির্জন কারাবাস, ভালো করে বোঝেন আগে প্রশ্নটা। নির্জন কারাবাস যদি 6 মাস থেকে 1 বছরের মধ্যে হয় কোন ব্যক্তির সশ্রম কারাদণ্ড, সেক্ষেত্রে আপনি কতদিন নির্জনে রাখতে পারবেন? 2 মাস 2 মাস। উত্তর 2 মাস ছিল। তানিয়ারে তুমি পড়তেছো না। তাহলে নির্জন কারাবাস হবে 1 বছর পরে গেলে 3 মাস। 6 মাস থেকে 1 বছরের মধ্যে হলে 2 মাস, 6 মাসের নিচে হলে 1 মাস। সোজা হিসাব। কিভাবে পড়তে বললাম, একটা শর্ট টেকনিক শিখিয়ে দিলাম যে 12 62 61 এভাবে পড়বেন, তাহলে মনে থাকবে। 12 62 1 বছরের উপরে না, 13 62 61, দুঃখিত, 1 বছরের উপরে 3 মাস, 6 মাসের উপরে হলে 2 মাস, 61 6 মাসের নিচে হলে 1 মাস। 13 62 61। আচ্ছা, এরপরে বলেন তদন্ত কাকে বলে? তদন্ত পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি কর্তৃক কোনো ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে যে কার্যক্রম পরিচালিত হয় তাকে তদন্ত বলে। সংজ্ঞাগুলো শুধু ধারা পারলেই হবে না, সংজ্ঞায় আপনাদের গ্যাপ লিখতে পারেন না ঠিক মতো, হাতের লেখাগুলো সবাই দেন, ঠিক আছে? স্পেশাল ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? স্পেশাল ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? নাই, শেষ। 12 ধারা
12 সিআরপিসি ধারা 12 ধারা। বলো, কয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট? স্পেশাল ম্যাজিস্ট্রেট 3 তিন শ্রেণীর শ্রেণীর স্পেশাল ম্যাজিস্ট্রেট শিখাইছিলাম। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বেজোড়াগুলো হলো ক্ষমতা, জোড়া ধারাগুলো হলো নামকরণ। অর্থাৎ 12 একে ক্ষমতা, 12 দুয়ে নাম, 12 তিনে ক্ষমতা, 12 চারে নাম। আচ্ছা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ এগুলো পড়াইছিলাম না? না, আচ্ছা বাদ দাও। ম্যাজিস্ট্রেটের বেঞ্চ গঠন, বেঞ্চের জন্য কতজন সদস্য লাগবে? ম্যাজিস্ট্রেট বেঞ্চ 3 জন। 3 পড়াইছি না? 2 বা মনটায় ততোধিক। চায় যে একটু ভর্তা বানাই, ভর্তা। 2 বা ততোধিক ম্যাজিস্ট্রেট একত্রে বেঞ্চ গঠন করবেন এবং তাদের যে সর্বোচ্চ পদমর্যাদার ম্যাজিস্ট্রেট বেঞ্চের সেই ক্ষমতা থাকবে। আচ্ছা, একই অপরাধে, একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে আপনি সর্বসাকুল্যে ওই ব্যক্তিকে কতদিনের বেশি দণ্ড দিতে পারবেন না? আদালত পারবে না কোন অবস্থাতে এই 14 বছরের বেশি দণ্ডে দণ্ডিত করা যাবে না। 50টা ধারা পড়া দিলাম, সেখান থেকে যদি খুঁটিনাটি বলতে না পারেন তাহলে কি হইলো আপনাদের পড়া? বলেন। পুরো সিআরপিসি আপনাদের কমপ্লিট করা হয়েছে, ক্লাসে কতগুলো এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন আপনারা, অথচ মাত্র 50টা ধারা রিভিশন দিছি। কোনো একটা লোক ভালো করে পড়েন নাই। পড়ার কোনো ক্লাস নেবই না, পুরনো পড়া ধরবো না। ঠিক আছে, আপনারা যেভাবে খুশি সেভাবেই ক্লাস চলবে, সমস্যা নাই। শুধু আমি পড়িয়ে যাব, লেকচার দেব, আপনারা শুনবেন, হয়ে গেল। ছাত্র আমার আরো বাড়বে, বৃদ্ধি পাবে, তাই না? আমার পড়ার ভয়ে তো আমার ক্লাসে কেউ থাকতে চায় না। পড়া ভয় পেলে এখনই ক্লাস থেকে লিভ নিয়ে নেন আপনারা, আপনাদেরকে দিয়ে হচ্ছে না আমার আসলে। এটা কোনো কথা? 50টা ধারা পড়া দিছি, যেগুলো আপনারা এক একটা 4-5টা ধারা করে প্রথম দিকে পড়াইছি। সিআরপিসি আপনারা কোন মাস থেকে পড়তেছেন মনে আছে? পরীক্ষার পর থেকে আপনারা সিআরপিসি পড়লেন, পুরা আপনারা ওই 25 সালটা শেষ করে ফেললেন সিআরপিসি পড়তে পড়তে। তারপরও 50টা ধারা দিছি, আপনারা পারেন না। এত অল্প ধারা দেওয়ার উদ্দেশ্য কি? যেন খুঁটিনাটি সব হয়। 45 ধারার যে পয়েন্ট গুলো আছে, ক থেকে চ পর্যন্ত কে বলবেন বলেন তো? গ্রাম প্রধান, হিসাব নবিশ, জমির মালিক, রাজস্ব আদায়কারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট যিনি নিকটতম, তাকে নিম্নলিখিত ভাবে সংবাদ দিয়ে সাহায্য করবেন। এই নিম্নলিখিত যে 4-5টা পয়েন্ট আছে, কয়টা আছে? 6টা পয়েন্ট। কে বলতে পারবেন বলেন? কি পড়া পড়লেন? আপনি আপনার পড়ায় সন্তুষ্ট? আমাকে পড়া দিতে হবে না। আপনি কি আপনার পড়ায় সন্তুষ্ট কিনা বলেন? যদি আপনি স্যাটিসফাইড হন যে না, আমার পড়া আমি খুব ভালো পড়তেছি, আলহামদুলিল্লাহ, আমার দরকার নেই আমার পড়া শোনানোর। এটা কোনো কথা? 50টা ধারা দিলে আপনারা পড়া পড়তে কভার করতে পারতেছেন না। আপনারা আমাকে বলেন যে স্যার এই কয়টা ধারা দিলে আপনি ধারার ভেতর থেকে নারী বুড়ি যা জিজ্ঞাসা করবেন সব বলতে পারবো, বলেন। যদি বলেন 2টা ধারা, 2টাই দিব, কয়টা হলে আপনারা সন্তুষ্ট? প্রস্তাব দেন। একটা জিনিস যখন হবে না তখন আপনাদের এটা বলতে হবে না যে স্যার আমার সমস্যা হচ্ছে, একটু কম করে দেন। যেভাবেই হোক পড়াটা তো পড়তেই হবে নাকি? আগামী ক্লাসে আপনাদের পড়া থাকবে ফৌজদারি কার্যবিধি, এগুলো তো কমপ্লিট করবেনই। এরপরে ফৌজদারি কার্যবিধি 50 থেকে 60, এই 10টা ধারা, 50 থেকে 60 ধারা, 65 ধারা পর্যন্ত নেন, 15টা ধারা। না হলে 65 দিলে ওই পর্যন্ত ওদিকের চ্যাপ্টার শেষ না। 65 না, ইনশাল্লাহ আপু, 67। আর কেউ না বলো। দিলে সাবিনা দিবে ইনশাল্লাহ শনিবারে। আচ্ছা, 67 পর্যন্ত শনিবারে আর পড়ো, কেউ না তাহলে দিলে সাবিনা সমনের দিবে। চ্যাপ্টারটা এদিকে আলাদা থাকলো। হ্যাঁ, 67 পর্যন্ত, 67 পর্যন্ত ভেতরের খুঁটিনাটি যা আছে সব পড়ে আসবেন। এমসিকিউ বানিয়ে বানিয়ে এমসিকিউ পড়া জিজ্ঞাসা করব। আবার তো কালকে তো পরীক্ষা আপনাদের আসছেই একটা, আল্লাহ ভরসা করে। ঠিক আছে, স্যার আজকে সিআরপিসি সমাপ্ত 122। ঘোষণা করা হইল। দাঁড়ান, ক্লাস শেষ। স্যার রাগ উঠছে আমার। স্যার সিআরপিসি 122।